বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অন্যতম। আমাদের আন্দোলনের শুরু থেকে ইসলামী ছাত্র শিবির তার একটি ভূমিকা পালন করে এবং সবসময় সবকিছুতেই তারা আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা করে। প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের জায়গাতে তাদের একটা একটিভ ভূমিকা রয়েছে। শুক্রবার বিকেল বেলা আমাকে হচ্ছে ছাত্র শিবিরের সেক্রেটারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সেক্রেটারি ফরহাদ ভাই আমাকে ফোন দিল। ফরহাদ ভাইয়ের সাথে আমার আন্দোলন কেন্দ্র পরিচয়। ফরহাদ ভাই যখন আমাকে ফোন দিল যে ম্যামে এই পরিস্থিতি হয়তো বা এই যে বেহাত হতে যাচ্ছেন কিংবা হচ্ছে যে শহীদের রক্তের সাথে কিছু বেইমানি কিংবা কিছু করতে যাচ্ছে, এখন আন্দোলন স্টেক করতে হবে। তখন বললো তাহলে কি করা যায়? বললেন যে তাহলে আমরা হচ্ছে কি স্পষ্ট কিছু দাবি দেওয়া, সেটা আমাদের আগে থেকে মাথায় ছিল। দাবি দেওয়া বলেছে ফরহাদ ভাইয়ের সাথে আমি আলোচনা করতেছিলাম। তখন আপনি জেনে থাকবেন নেট একদম স্লো, মানে ইভেন ফোনে মানে কথা বলা যাচ্ছে না, বারবার কেটে কেটে আসছে। আমি তখন মানে বের হয়ে বিকেল বেলা যাত্রাবাড়িতে আন্দোলন করতেছিলাম। এর মধ্যে ফরহাদ ভাই ফোন দিলে আমাকে। তো যখন কথাবার্তা হচ্ছে ভাই বললো তাহলে আমরা কিছু দাবি দেওয়া বলি, তাহলে তুমি সেগুলো শুনো। প্রথম দাবি হচ্ছে কি ছাত্র হত্যা দায় নিয়ে প্রধানমন্ত্রীকে জাতির কাছে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করতে হবে, বিতর্কিত বক্তব্য দায় হচ্ছে উপাধ্যক্ষকে পদত্যাগ করতে হবে, কিংবা হচ্ছে কি পুলিশ সুপার, পুলিশ কমিশনার, ডিআইজি এদেরকে হচ্ছে বরখাস্ত করতে হবে, সন্ত্রাসীদের আইনে আওতা আনতে হবে, বিসি প্রক্টরকে হচ্ছে পদত্যাগ করাতে হবে। আমাদের মঙ্গলবার রাতে যে মিটিং এ যে সিদ্ধান্তগুলো হলো, যে পয়েন্টগুলো উঠলো, যে দাবিগুলো আসলো, সে দাবি মিলেমিশে হচ্ছে আমার 9 দফা দিয়ে। এই হচ্ছে 9 দফা। ছাত্র শিবিরের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, উনি আমাকে ফোন দিলেন, যে কয়েকজন ব্যক্তি নাম্বার দিলেন, যে এই ব্যক্তিগুলোকে তুমি একটু হচ্ছে গিয়ে ফোন দিয়ে বলে যাও যে 9 দফা আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আসবেন, আপনি একটু সেটাকে রিসিভ করেন, সেটা হচ্ছে গিয়ে বাইরের দেশে আপনার যে বিষয় সেটা প্রচার করার ব্যবস্থা করেন। আমি তাদেরকে ফোন দিলাম, যথারীতি ফোন দিয়ে তাদেরকে ইনফর্ম করলাম। একই সাথে তখন আপনি জেনে থাকবেন যে পরিস্থিতি খুবই হচ্ছে অস্বাভাবিক পরিস্থিতির, যে কারফিউর মধ্যে হচ্ছে কি যেখানে একজন মানুষ বের হওয়া অসম্ভব বিষয়, জীবনের ঝুঁকি নিয়ে কিংবা হচ্ছে গিয়ে সবকিছুকে মোকাবেলা করে সেই যারা হচ্ছে এটার সাথে জড়িত ছিল, যে 9 দফা ছাত্র শিবিরের কথা বলি, তারা হচ্ছে স্পিড করার যে বিষয়টা, বিভিন্ন হাউজে মিডিয়া হাউস সেগুলো পৌঁছে দেওয়ার বিষয়টা, কিংবা হচ্ছে ইন্টারন্যাশনাল জার্নালিস্ট যারা আছে তার কাছে পৌঁছে দেওয়ার বিষয়টা ছাত্র শিবির এই দায়িত্ব পালন করে। দাবি ছিল যে কোটা যে পরিপত্র সেটি ব্যাক করানো হোক, বাতিলের পরিপত্রটি। তবে আমরা আবার আশঙ্কা করছি যে হাইকোর্টের দোহাই দিয়ে যেহেতু ওটা আবার ব্যাক করানো হচ্ছে, আবারও হয়তো ব্যাক করানো হতে পারে, সেই আশঙ্কায় আমরা এই পরিপত্রটি ব্যাক করানোর দাবি না করে বরং ওটা সংস্কারের দাবি করি। 9 দফা প্রণয়ন করা, 9 দফা প্রণয়ন করার পরে মিডিয়া হাউসগুলোতে পৌঁছে দেওয়া এবং মিডিয়া হাউসে পৌঁছানোর পাশাপাশি আবার মাঠ পর্যায়ে এক্সিকিউশন করা, এই সামগ্রিক কাজ আমরা আপামর ছাত্র জনতা এবং অন্যান্য অংশীজনদের সাথে আলাপ করে আমরা বাস্তবায়ন করেছি। এই আন্দোলনের শুরু থেকে ইসলামী ছাত্র শিবির পলিসি মেকিং এবং মাঠ পর্যায়ের আন্দোলন সব জায়গায় সম্পৃক্ত ছিল। এই ক্ষেত্রে আমরা একটা প্রিন্সিপাল সামনে রেখেছিলাম, যেহেতু এটা একটা গ্রেটার পারপাস ছিল, আমরা কমন গোল নিয়ে কাজ করেছি। আমরা আমাদের পরিচয় নিয়ে এখানে যাইনি। সবার মূল পারপাস ছিল কোটা সংস্কার আন্দোলন। দ্বিতীয়ত আমাদের টার্গেট ছিল ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গঠন করা। প্রোফাইল কালো করার মাধ্যমে একটা ট্রেন্ড চালু করার তারা চেষ্টা করে, এবং সে সময়টাতে আমাদেরও মনে হয় যে তাহলে আমরা অনলাইন কেন্দ্রিক যেতে পারি। তো তখন যেটা হয় যে আমরা অনেকগুলো প্ল্যান করছিলাম যে কি করা যায়, আমরাও শোক পালন করতে চাই, কিন্তু এটা তাদের মতো না। তো সেই সময়টাতে মূলত অনেকগুলো পরিকল্পনা হয় এবং একটা সময় গিয়ে আসে যে আসলে আমরা প্রোফাইল লাল করে ফেলতে পারি। তো যার ফলে আমরা দেখতে পাই যে আন্দোলনে একটা নতুন মাত্রা যুক্ত হয়, যে যারা রাস্তায় নামে না তারাও কিন্তু এই আন্দোলনে এঙ্গেজমেন্টটা তাদের হয়। 5 জুন থেকে 36 জুলাই পর্যন্ত এই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাথে কেন্দ্রীয় শিবিরের সমন্বয় হয়েছে। আমাদের আন্দোলনের শুরু থেকে আমরা ছোট্ট একটি গ্রুপ করেছিলাম, গ্রুপের নাম ছিল হুপ। ওইখানে ইসলাম ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি, সাহিত্য সম্পাদক, ছাত্র আন্দোলন সম্পাদক যুক্ত ছিল। ওই গ্রুপে আমরা প্রথমে পলিসি মেক করতাম নিজেরা বসে এবং প্রতিদিন একটা করে মিটিং করতাম। এরপরে আমাদের আরেকটা গ্রুপ ছিল যেখানে সারা দেশের সকল বিশ্ববিদ্যালয়ের সভাপতি সেক্রেটারিরা ছিল, পাশাপাশি মহানগরের সভাপতি সেক্রেটারিরা ছিল। তো দ্বিতীয় ধাপে আমরা আমাদের মহানগর সভাপতি সেক্রেটারি এবং বিশ্ববিদ্যালয় সভাপতি সেক্রেটারি তাদেরকে নিয়ে আমরা একটা মিটিং করতাম এবং আমরা আন্দোলনের পলিসিগুলো ঠিক করে আমাদের যারা সমন্বয়ক ছিল সমন্বয়কদের সাথে আমরা আলোচনা করতাম এবং আলোচনার মাধ্যমে আমাদের প্রত্যেকটা কর্মসূচিগুলো ঠিক হতো। যে ইন্টারনেট যখন ছিল না তখন একটা বড় অবস্থা ছিল, আমরা যখন রাস্তায় নামতাম বা তখন তো আন্দোলনটাও একেবারে স্টপ হয়ে গিয়েছিল বলা চলে, কিন্তু বিভিন্ন স্পটে, যেমন আমি উত্তরাতে থাকতাম অথবা আমাদের সাথে যোগাযোগ হতো যে শাহবাগ কেন্দ্রিক নামবে, যাত্রাবাড়ি কেন্দ্রিক নামবে। তো সেক্ষেত্রে ইন্টারনেট যখন ছিল না তখন তো আকাশ মানে হেলিকপ্টার থেকে গুলি করা হতো।
এরপরে দূর থেকে দেখতাম বিজিবি, পুলিশ বা সেনাবাহিনীর মতন জায়গা থেকেও ফায়ারিং করা হচ্ছে। যখনই কেউ গ্যাদারিং হতো তাদেরকে বিচ্ছিন্ন করে ফেলার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হতো। সব মিলে এমন একটা সিচুয়েশন হতো, সারা দেশের সাথে আমি যখন যোগাযোগ করতাম চোখে পানি চলে আসতো। আমি ফোন দিতেই খবর পেতাম যে অমুক স্থান থেকে আমাদের এত এত ভাইকে গ্রেপ্তার করা হয়েছে, সাধারণ এত ছাত্রদেরকে গ্রেপ্তার করা হয়েছে, বাড়িতে থাকতে দিচ্ছে না, বাড়িতে যারা আন্দোলন করেছে তাদেরকে না পেলে তার বাবাকে ধরে নিয়ে আসছে, তার মাকে ধরে নিয়ে চলে যাচ্ছে। হত্যার ঘটনা শুনতাম। এমন হচ্ছে ইন্টারনেট ব্ল্যাকআউট হয়ে গিয়েছে। আমি শহীদ শাকিলের জানাজায় উপস্থিত হয়েছি, সে সময় এমন অবস্থা, সাথে কিছু কোনো ডিভাইস নিয়ে যেতে পারছি না। জানাজায় গিয়ে উপস্থিত হয়েছে, সেখানে কার জানাজা, কিভাবে মারা গিয়েছে, এই কথাগুলো বলা যাবে না। মানে চারিদিকে শুধু পুলিশ দাঁড়ানো রয়েছে এবং আমাকে শুধুমাত্র জানাজা পরে ওইখান থেকে যে যার মতো ছুটে ছুটে চলে যাচ্ছে। এটা হচ্ছে রাত 7টা-8টার ঘটনা, তখন কারফিউ চলছিল। সুতরাং ইন্টারনেট যখন ছিল না তখন অবস্থাটা এত বিভৎস ছিল প্রত্যেকটা জেলা, এবং সবাই চরম আতঙ্কগ্রস্ত ছিল। জনতার জুলাই অভ্যুত্থানকে সফল করতে আমরা ঢাকা এবং ঢাকার বাইরে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান এবং জেলা শহরগুলোতে আন্দোলনকে আমরা ছড়িয়ে দিই, যাতে করে জনসম্পৃক্ততা বৃদ্ধি পায় এবং পাশাপাশি কম্বাইন্ড ফ্যাসিস্ট ফোর্স যারা ছিল তাদের শক্তিগুলো নিয়োগ করে যাতে করে আমাদের আন্দোলনকে তারা ব্যাহত করতে না পারে। আপনারা দেখে থাকবেন যে ঢাকাতেও আমরা আন্দোলনকে একটি স্পট বা একটি ক্যাম্পাসমুখী না করে বিভিন্ন স্পটে ছড়িয়ে দিয়েছিলাম, যাতে করে ফ্যাসিস্ট কম্বাইন্ড ফোর্সের শক্তিগুলোকে তারা সেগমেন্ট করতে করতে দুর্বল হয়ে পড়ে এবং আমাদের আন্দোলনটি আস্তে আস্তে সফল হয়। আন্দোলনের সবচেয়ে ক্রিটিক্যাল টাইম যখন ছিল 19 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত, ওই সময়ে আপনারা জানেন সারা দেশে ইন্টারনেট শাটডাউন ছিল এবং কারফিউ জারি অবস্থা ছিল প্রথম 1 সপ্তাহ। ওই সময়ে আমাদের অফলাইনে আমরা একটা নেটওয়ার্ক তৈরি করেছিলাম। আমাদের অফলাইন নেটওয়ার্ক সামগ্রিকভাবে সমন্বয় করত বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি এবং কেন্দ্রের সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ ভাই, এবং এর পাশাপাশি ওই সময়ে আমাদের যারা সমন্বয়ক ছিল, সমন্বয়কদেরকে সেফ হোমে রাখা, তাদের সামগ্রিক খোঁজখবর নেওয়া এবং প্রতিদিন তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ আমরা রাখতাম। তখন আমরা অনলাইনের মাধ্যমে কোথাও যোগাযোগ করতে পারছিলাম না। এই সময় আমরা আসলে খুবই হতাশ হয়ে পড়ছিলাম, সারা দেশের খবরগুলো যখন জানতে পারছিলাম না, এবং বিচ্ছিন্নভাবে প্রথম 1-2 দিন খবর পাচ্ছিলাম যে সারা দেশে ব্যাপক গ্রেপ্তার এগুলো চালানো হচ্ছে। একটা পর্যায়ে আমি বাড়ি থেকে বের হয়ে প্রায় বলা চলে কখনো 15 কিলোমিটার, কখনো 10 কিলোমিটার দূরে গিয়ে অফলাইন নাম্বারের শাখাগুলোর সাথে কথা বলে ওই দিনের আপডেট নিয়ে এবং বিগত আগামীতে কেমন কর্মসূচি আসতে পারে, কত গ্রেপ্তার হলো, কত নির্যাতন বা রিমান্ডে কাকে কাকে কিভাবে নেওয়া হচ্ছে, এই তথ্যগুলো আমি এগুলো সংগ্রহ করতাম। এবং একটা নির্দিষ্ট টাইম আমাদের দেয়া থাকতো যে আমি বিকেল 5টা থেকে 6টা পর্যন্ত এই শাখার সাথে যোগাযোগ করব। এবং অবশ্যই যোগাযোগের জন্য আমি হয়তো 1 ঘন্টা যোগাযোগ করতাম 10 কিলোমিটার দূরে গিয়ে, আবার ওইখান থেকে ব্যাক করে আবার 5 কিলোমিটার দূরে গিয়ে অন্যত্র সেট ওপেন করে তারপরে আমাকে কথা বলতে হতো। এভাবে র্যান্ডমলি 1-2 দিন পর পরই আমাকে নাম্বার, অফলাইন নাম্বারও চেঞ্জ করতে হতো। এভাবে 5-7 দিন এইভাবে করেই মূলত আমরা বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে যোগাযোগগুলো করতাম। 36 জুলাই যখন কর্মসূচি ঘোষণা করা হয় যে চলো চলো ঢাকায় চলো, সমন্বয়কদের মধ্যে আসলে মানুষ আসবে কিনা এরকম একটা ব্যাপার ছিল, কিন্তু আমরা যারা ছিলাম আমরা আশ্বস্ত করেছি যে করেই হোক আমরা অন্তত আসবো সবাই মিলে। আমরা যদি সবাই নামি তাহলে সাধারণ মানুষ নামার জন্য উন্মুখ হয়ে আছে। তখন যেটা হয় যে আমরা বিভিন্ন শাখাকে আমরা কিন্তু ক্যাম্পাস ধরে ধরে ভাগ করে দিই। কিছু শাখাকে ভাগ করি আমরা শাহবাগের এলাকায়, কিছু কিছুকে উত্তরায়, এরপরে বসুন্ধরা এলাকায়, এরপরে এরকম বিভিন্ন জায়গায় আমরা সেট করে দিই মহানগরগুলো, কাউকে মিরপুরে, কাউকে মোহাম্মদপুরে। এভাবে যখন আমরা ভাগ করে দিই যে সবাই যাতে সাধারণ মানুষদেরকে নিয়ে আলটিমেটলি মুভ করতে পারে, যে আমরা আসলে গণভবনের দিকে আমরা আগাবো আমাদের ভাইদের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের আমাদের যে আন্দোলনের যে ভাষাগুলো ছিল সেগুলোকে আমরা সার্বজনীন করার চেষ্টা করেছি। আমরা যখন কোনো কর্মসূচি ঠিক করতাম আমরা সকল অংশীজনদের বিষয়গুলো মাথায় রেখে আমরা ঠিক করতাম। তো প্রথম থেকে যখন কোটা সংস্কার ছিল, কোটা সংস্কার আন্দোলনের সময়ও আমরা আপনার দেখেন এখানে যে আন্দোলনের যে ওয়ার্ডিংগুলো ছিল বাংলা ব্লকের, এরপরে হচ্ছে আমাদের যে স্মারকলিপির যে ভাষাগুলো ছিল সেগুলোকে আমরা সার্বজনীনভাবে আমরা করার চেষ্টা করেছি। এবং সবচেয়ে ক্রুশিয়াল টাইম যখন ছিল 19 তারিখ থেকে একদম 5 অগস্ট পর্যন্ত, 36 জুলাই পর্যন্ত, ওই সময়ও আমরা যে শব্দগুলো আমরা এখানে ঠিক করেছি সেগুলো সার্বজনীনভাবে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি, যেন সবাই এই আন্দোলনে সম্পৃক্ত হতে পারে, সবাই এই আন্দোলনের শব্দগুলোকে অন করতে পারে। আমরা মাঝখানে দেখেছি যে আন্দোলনের পরে একটা স্টেকস এবং আন্দোলনের ক্রেডিট নিয়ে অনেকেই মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। তো ছাত্র শিবির শুরু থেকে আমরা বারবার বলে আসছি, যদি এটা ছাত্রদের মাধ্যমে আন্দোলনটা শুরু হয়েছিল, ছাত্রের নেতৃত্বে ছিল, কিন্তু আন্দোলনটা আসলে সকল শ্রেণী পেশা সকল মানুষের ছিল। আমরা দেখেছিলাম যখন শহীদের ঘটনাগুলো ঘটেছিল, একটা শিশু বাচ্চা এসে পুলিশের দিকে তেড়ে যাচ্ছিল যে আমার ভাই আবু সাইদকে সে মেরেছে। তো এই যে সবাই আবু সাইদকে ওন করা, শহীদদেরকে ওন করা, এর মধ্যে দিয়ে আমরা দেখেছি আমাদের নারী শিক্ষার্থীরা আহত হয়েছে, নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল, প্রাইভেট বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণ ছিল, মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল, ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল। আমরা দেখেছি পেশাজীবী যারা ব্যবসায়ী, এরপরে হচ্ছে শিক্ষক, বিভিন্ন দিনমজুর যারা ছিল, সকলেই শ্রমিকরা সেখানে অংশগ্রহণ করেছিল। এবং দেশের বাইরে থেকেও আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা তারা পর্যন্ত এই আন্দোলনে তাদের জায়গা থেকে ভয়েস রেজ করেছিল। অনলাইনে যারা অ্যাক্টিভিস্ট রয়েছে তারা তাদের জায়গা থেকে ভূমিকা রেখেছিল, মিডিয়া ব্যক্তিত্বরা ভূমিকা রেখেছিল। অর্থাৎ আমরা যদি এক কথায় বলি যে আন্দোলনটা কোনো একক মাস্টার মাইন্ড বা একক ব্যক্তি, একক দলের ক্রেডিট হতে পারে না। এই আন্দোলনটি সবার ছিল, সবার অংশগ্রহণের মধ্য দিয়ে আন্দোলন তার চূড়ান্ত জায়গায় পৌঁছেছিল। এক্ষেত্রে আমাদের তখন নিজস্ব কোনো ব্যানার ছিল না, আমাদের সকলের একটাই পরিচয় ছিল, আমরা মাজলুম, আমরা জুলুমের শিকার হচ্ছি। এজন্য জালিমের বিরুদ্ধে আমরা এক কাতারে হয়ে এক সারিতে এসে আমরা লড়াই করেছিলাম এবং তার পরিণতি হিসেবে একটি বিজয় এই বাংলাদেশের মানুষ পেয়েছিল। 24-এর এই আন্দোলন যখন সফল হয়, আন্দোলন সফল হওয়ার পরে আমরা ইসলামী ছাত্র শিবির একটা জিনিস ফিল করেন যে এই আন্দোলনটাকে কিভাবে আরো বেশি মানুষের কাছে পৌঁছানো যায়, এই আন্দোলনের স্পিরিটটাকে ধরে রাখার জন্য ইসলামী ছাত্র শিবির বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন। শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করা, শহীদদের কবর জিয়ারত করা, গায়েবানা জানাজা আদায় করা এবং শহীদ পরিবারের সদস্যদের কাছে থেকে তাদের কথা শোনা এবং সমবেদনা জানানো থেকে শুরু করে প্রাথমিক এই ধরনের কর্মসূচিগুলো ইসলামী ছাত্র শিবির গ্রহণ করেন। এই আন্দোলনকে ধারণ করার জন্য পরবর্তীতে যেন ইতিহাস থেকে সঠিক তথ্য পাওয়া যায় সেটাকে বিশেষ বিবেচনায় নিয়ে ইসলামী ছাত্র শিবির সেন্ট্রাল সংগঠন এবং শাখা পর্যায়ে স্মৃতিলেখন কর্মসূচি ঘোষণা করেন, যার মাধ্যমে পুরো আন্দোলনের চিত্র, শহীদদের ত্যাগের চিত্র এবং শহীদ পরিবারের আত্মত্যাগের কথাগুলা আমরা নিয়ে আসি। এরপরে ইসলামী ছাত্র শিবির শহীদ পরিবারকে সহযোগিতা করার মাধ্যমে পাশে থাকা এবং সর্বশেষে এখন এসে ইসলামী ছাত্র শিবির এই আন্দোলনের মূল স্পিরিটটাকে সমাজে বা এই প্রজন্মের কাছে বা যারা এই আন্দোলনকে সেভাবে এখনো ধারণ করতে পারে নাই অথবা এই আন্দোলনের সঠিক তথ্যটি এখনো যথার্থভাবে যায় নাই, সে সকল মানুষের কাছে এই আন্দোলনের সেই মেসেজগুলো দেওয়ার জন্য আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে এবং এটা খুবই সাড়া ফেলে। এবং ইসলামী ছাত্র শিবিরের কর্মসূচির ভিতরে আরেকটি কর্মসূচি হলো যে সুন্দর ডকুমেন্টারি, যে ডকুমেন্টারির মাধ্যমে পুরো জাতির কাছে এই আন্দোলনের সঠিক তথ্য, এই আন্দোলনের মূল চাওয়া পাওয়া এবং এই আন্দোলন আমাদের জাতির ভিতরে নতুন চেতনা, বৈষম্যহীন দাসত্বমুক্ত একটি জাতি গঠনের চেতনা জাগ্রত করেছে, সেই মেসেজটি দেওয়ার জন্য চেষ্টা অব্যাহত রেখেছে। এই আন্দোলনে সবচেয়ে সিগনিফিক্যান্ট হচ্ছে যে বাংলাদেশে গণতন্ত্রহীনতার যুগ শুরু হওয়ার পর থেকে যত অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে, সেগুলো কিন্তু এগুলোর কিন্তু অংশ। একটা বড় পাথর একটা ছোট হাতুড়ি দিয়ে লোকেরা ভাঙে। অনেকগুলো স্ট্রাইক করতে করতে উইথ দ্য লাস্ট স্ট্রাইক, একটা সিঙ্গেল স্ট্রাইকে পুরো বোল্ডারটা টুকরো টুকরো হয়ে যায়। এখন সে যদি বলে যে আমি এটা করেছি, আসলে ব্যাপারটা কিন্তু সেটা নয়। এই সকল জুলুম অত্যাচার এটার মধ্যে ইনক্লুডেড। আমি বলবো যে প্রতীকী যদি কোনো একটা মর্যাদা দিতে হয় যারা মারা গেছে, আবু সাইদ সহ, আবরারকে সেটা দেওয়া উচিত। শহীদদের আত্মত্যাগের ঋণ হিসেবে নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই প্রজন্ম হাতে হাত রেখে কাজ করবে, এটাই ইসলামী ছাত্র শিবিরের প্রত্যাশা। 16 বছরের অত্যাচার, নিপীড়ন, হত্যা, গুম এবং জুলাই উপাখ্যান পুরো জাতিকে নিয়ে আসে এক কাতারে, এক প্রার্থনায়। জাতি মুক্তি পায় ফ্যাসিজমের কালো অক্টোপাস হতে, দেখে নতুন স্বপ্ন, এগিয়ে যায় সম্ভাবনাময় উজ্জ্বল এক নতুন বাংলাদেশের দিকে। এই মহানে জুলাইয়ের সাহসের উপাখ্যান এত অল্প সময়ে সবিস্তারে বলা সম্ভব নয়। আরো কত না বলা গল্প রয়ে গেছে মানুষের হৃদয়ে। হয়তো সময় আমাদেরকে কোনোদিন সেই সব গল্পের সঙ্গে পরিচয় করিয়ে দেবে।